জন্মদিনের টাকা ছাড়া অন্য উপহার গ্রহণ করতেন না শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে লুট হয়েছে 2 লাখ কোটি টাকা। নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যার সঙ্গে আলোচনা করেছেন তিনি হচ্ছেন নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির প্রধান কৌশলী করিম খানের সঙ্গে। যারা মানুষ মারে, মানুষ খুন করে, যারা ছাত্রদের উপর লাঠিচার্জ করে বিনা কারণে, তাদের কোনো কথা বলতে দেওয়া হয় না, তাদের ভাগ স্বাধীনতা কেড়ে নিয়েছে। 5-6 মিটার পাশে একবার টকবক করে মাথায় হেডশট করে, মানে যেই আসে সেই হেডশট, 3 জন সাথে সাথে একবার মাথা যখন হেডশট করে সাথে সাথে হচ্ছে মাথায় একবার রক্ত মজক করে সবার সামনাসামনি বের হয়ে যায়। এই যে ফ্যাসিস্টের যে শাসন ব্যবস্থা বা স্বৈরাচারী ব্যবস্থা, এটা তো জনতার মনে একটা বিক্ষুব্ধ মনস্তাত্ত্বিক যে বিপ্লবটা তাদের, সেটা কিন্তু 18 থেকেই সংগঠিত হয়ে আসছিল। করিম এ খান নামটা অনেকেই হয়তো আমি হঠাৎ করে বলছি চিনতে পারছেন না, বাট ওনার বাকি পরিচয়টা দিলে সবাই নির্বাক চিনে ফেলবেন। ওনাই হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 4টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 4টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে দর্শক আমরা 4টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। জন্মদিনের টাকা ছাড়া অন্য উপহার গ্রহণ করতেন না শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে লুট হয়েছে 2 লাখ কোটি টাকা। এছাড়াও বিভিন্ন মেগা প্রকল্প থেকেও সীমাহীন দুর্নীতির মাধ্যমে লুট করা হয়েছে লক্ষ কোটি টাকা। সর্বশেষ লুটপাটের উদ্দেশ্যে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ে বিগত সরকার। ফলে মুদ্রাস্ফীতি পৌঁছে যায় চরমে। শেখ হাসিনা ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে উঠেছে এমনই অর্থ পাচারের অভিযোগ। শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইতে রয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের অর্থ লোভ ও টাকা পাচারের তথ্য। তিনি বইতে লিখেন শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে শুধু 2টি জিনিস চাইতেন, টাকা আর লাশ। টাকার প্রতি তার এত বেশি টান ছিল যে 28 সেপ্টেম্বর তার জন্মদিনে যদি কেউ টাকা ছাড়া অন্য কোনো উপহার দিতেন তা তিনি গ্রহণ করতেন না। এছাড়াও বিভিন্ন প্রকল্পের নামে চলত সীমাহীন লুটপাট। এমনই এক প্রকল্পের কথাও উঠে আসে রেন্টুর বইতে। শেখ রেহানা ও তার স্বামীর পরামর্শে শেখ হাসিনা রাশিয়ান জঙ্গি বিমান ক্রয় করেন আর সেখান থেকেও মোটা অঙ্কের কমিশন নেন। রেন্টু শেখ রেহানাকে শেখ হাসিনার ক্যাশিয়ার বলে আখ্যায়িত করেন, কারণ হাসিনার আর্থিক লেনদেনের হিসাব রাখতেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনা যখন 1996 সালে প্রথম ক্ষমতায় আসেন তখনই শেখ রেহানা বোনকে বলেন, শেখ মুজিব কি তোমার একার বাবা, আমার ভাগ্যই। এ নিয়ে 2 বোনের মধ্যে মনোমালিন্য হলেও পরবর্তীতে শেখ হাসিনা এই শর্তে রাজি হন যে রেহানা হবেন তার ক্যাশিয়ার, অর্থাৎ সব টাকা শেখ রেহানার হাত দিয়েই আসতে হবে এবং তিনি সবকিছু হিসাব রাখবেন। চলতি বছর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শেখ হাসিনা সেই স্টেশন পরিদর্শনে গিয়ে চোখের পানি ফেলেন আর জানান স্টেশন মেরামত করে চালু করতে খরচ হবে প্রায় 350 কোটি টাকা আর সময় লাগবে 1 বছর। অথচ তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার 2 মাসেরও কম সময়ে কাজীপাড়া স্টেশন মেরামত করে চালু করে, আর এতে খরচ হয় মাত্র 20,50,000 টাকা। এছাড়াও 1986 সালের নির্বাচনেও মোটা অঙ্কের টাকা নেন শেখ হাসিনা। সে সময় এরশাদ পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আওয়ামী লীগ ও বিএনপি একযোগে আন্দোলন করে, কিন্তু 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বলে আখ্যায়িত করেন বিএনপির বহু নেতাকর্মী। মতিউর রহমান রেন্টু তার বইতে লিখেন, নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার সাথে 2 দফা বৈঠক করে তৎকালীন সরকার পক্ষ। প্রথম বৈঠকে বলা হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে নির্বাচনের পুরো খরচ সরকার থেকে দেওয়া হবে, আর দ্বিতীয় বৈঠকে শেখ হাসিনা বলেন প্রস্তাবিত টাকার 3 গুণ দিলে তবেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর 2 ঘন্টা পর 9 বস্তা টাকা নিয়ে এক ব্যক্তি শেখ হাসিনার 32 নম্বর বাড়িতে আসেন। সেই টাকা হাতে পাওয়ার পরেই নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ এবং 76টি সিটে জয়লাভ করে বিরোধী দল গঠন করে। এসব ঘটনা ছাড়াও শেখ হাসিনার আমলে শেয়ার বাজার কেলেঙ্কারি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। শেয়ার বাজার কেলেঙ্কারিতে হাজার হাজার মানুষ তাদের সারা জীবনের পুঁজি হারান। এই কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যবসায়ী সালমান এফ রহমানের বিচার তো হয়নি, উল্টো তিনি হয়ে যান শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এমন আরও বহু আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিত ছিল শেখ হাসিনার সরকার।
যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর। আর এই প্রভাব কমানোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য ও চ্যালেঞ্জ। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। যারা মানুষ মারে, মানুষ খুন করে, যারা ছাত্রদের উপর লাঠিচার্জ করে বিনা কারণে, তাদের কোনো কথা বলতেই দেওয়া হয় না, তাদের ভাগ স্বাধীনতা কেড়ে নিয়েছে। 5-6 মিটার পাশেই একবারে টকবক করে মাথায় হেডশট করে, মানে যেই আসে সেই হেডশট, 3 জন সাথে সাথেই একবারে মাথা যখন হেডশট করে সাথে সাথেই হচ্ছে মাথায় একবার রক্ত মজক পরে সহ সামনাসামনি বের হয়ে যায়। এই যে ফ্যাসিস্টের যে শাসন ব্যবস্থা বা স্বৈরাচারী ব্যবস্থা, এটা তো জনতার মনে একটা বিক্ষুব্ধ মনস্তাত্ত্বিক যে বিপ্লবটা তাদের, সেটা কিন্তু 18 থেকেই সংগঠিত হয়ে আসছিল। 18, 19, 20, 21 ওই টাইমটাতে আমরা কর্মসূচিগুলো করেছি বিচ্ছিন্নভাবে, এবং আমরা মহাখালী কেন্দ্রিক করেছি, আর যারা অন্যান্য জায়গায় তিতুমির থেকে তারাও করেছে, কিন্তু আমরা একত্রিত হতে পারি নাই, কারণ তখন আমাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। আসলে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়, তার জীবনকে বাজি রেখে তার অনেক কিছুই করতে হয়। যেমনটা আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি সেই 2018 সাল থেকে যখন আমি বুঝতে পারি যে ছাত্র আন্দোলন বা এই সরকার সম্পর্কে একটু জ্ঞান লাভ করতে পারি, তখন আমার মনের ভিতরে প্রশ্ন জাগে, আমি কেন এর সাপোর্ট করছি, বা এই সরকার কেন যারা মানুষ মারে, মানুষ খুন করে, যারা ছাত্রদের উপর লাঠিচার্জ করে বিনা কারণে, তাদের কোনো কথা বলতেই দেওয়া হয় না, তাদের ভাগ স্বাধীনতা কেড়ে নিয়েছে, গুম খুন হত্যা যখন হচ্ছে, তখন আমার ভিতরে ব্যক্তিগতভাবে আমার ভিতরে একটা মানে অগ্নুত্বপাত সৃষ্টি হয়েছে যে আমি আসলে যে কোনো উপায় হোক আমি এই আন্দোলনকে সারা বাংলাদেশের জনগণ যদি এক থাকে, আমি থাকবো ভিন্ন। শুধু আমার সেই নৈতিক জায়গা থেকে যে এতগুলো মানুষ মারছে, তারা এত করছে যে মানুষের কথা বলতে দিচ্ছে না, যে কথা বলছে তার মুখ চেপে ধরছে, যে একটু ভালো কাজ করছে তাকে ডাউন করার জন্য সর্বত্র মানে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে একটা সরকারের কার্যক্রম তো 1 মাসে সম্ভব না, কারণ 17 বছর বা 15 বছর একটা স্বৈরাচারী সরকার এই দেশকে শাসন করেছে। আমরা চাইলেই 15 দিনে সেই দেশটাকে একেবারে পরিবর্তন করতে পারি না। তারপরও আমরা ধৈর্য ধরি, যেহেতু তিনি একটা আশ্বাসের জায়গা দিয়েছে এবং আমরা ছাত্র সমাজ তাকে নির্বাচিত করেছি একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। সেটা আসলে দেখার অপেক্ষা যে সে কতটুকু কাজ করছে। তবে আমি আমার জায়গা থেকে বলবো যে কাজ নিষ্ঠার সাথে করতে হবে, দলীয়করণ যাতে না হয়, এটাই আর কি, এর বেশি আর কিছু বলার নেই। জুলাইয়ের বিপ্লবের কথা মনে আসলে আমার ওই ঘটনার মনে আসে। আমরা আসলে 1952 সালে ভাষা আন্দোলনের কথা শুনেছি, এরপরে মুক্তিযুদ্ধের কথা শুনেছি, বইয়ে পড়েছি, কিন্তু এই বিষয়টাকে আমরা সরাসরি আমি নিজে দেখবো এবং কানে শুনবো, এটা আমি এখন ওই বিপ্লবে না থাকলে বুঝতে পারতাম না। যেমন আমরা যখন 5ই আগস্ট যখন আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল শহীদ মিনারে, আমরা শহীদ মিনারে না গিয়ে আমরা শহীদ মিনারে যাওয়ার জন্য আমরা যখন এবার হচ্ছে আমাদের ঢাকা কলেজের নেতৃত্ব দেওয়া নাজবুল ভাই, রাকিব ভাই, ওরা সহ যখন আমরা জড়ো হচ্ছিলাম, আমরা যখন প্রথমে নীলক্ষেত যাই, নীলক্ষেত দেখে আমাদের কেউ নাই, চারদিকে আশপাশ নীরব নিস্তীর্ণ। সকাল 10টার ঘটনা, আমরা 10টার পরে হচ্ছে আমরা ওইখান থেকে দিকে আসি, কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসি। ওখানে তখন সাউন্ড গ্রেনেড হয়, আমাদের তো ঢুকতেই দেয় না, এবং ওইখানে কড়া নিরাপত্তা ছিল শহীদ মিনারের 5 তারিখে। তখন আমরা এক পর্যায়ে আমরা জানি যে আমাদের ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনে আমাদের কিছু সহযোদ্ধারা আছে, বিপ্লবী সহযোদ্ধা, তাদের কাছে যাওয়ার জন্য আমরা ওই দিক থেকে মোড় দিয়ে যাই। তো ওই জায়গায় আবার ওই যে ঢাকা মেডিকেলের কর্নারের যে মোড় আছে, ওই জায়গায় পুলিশ আমাদের 2 রিক্সা, আমরা 3 রিক্সা ছিলাম, 2 রিক্সা ওখানে ব্লক করে দিয়েছে। আমরা সামনে নেমে হেঁটে চলে আসছি, আমাদের ধরে নাই। যখনই আমরা শাহবাগের এই যে ঢাকা মেডিকেলে জড়ো হই, ওই দিক দিয়ে আসে, আমরা ঢাকা মেডিকেলের সামনে ছিলাম আন্দোলনরত অবস্থায়। আমরা আবার ওই সাংকারপোলের অপর পাশ থেকে ছিল ওই যে আসিফ মাহমুদ ভাই সহ যারা আসছিল সাংকারপোল থেকে, ওরা ছিল ওই পাশে, সাংকারপোলে পুলিশ ছিল, আমরা ছিলাম ঢাকা মেডিকেলের এই পাশে। যখনই আমরা হচ্ছে আন্দোলনের জন্য আমরা তো আমাদের লক্ষ্য ছিল আমরা যে কোনোভাবে শহীদ মিনারে ঢুকবো। তো ওইভাবে আমরা যখনই আমাদের মধ্যে কেউ যেই একটু সামনে আগানোর চেষ্টা করে, উপর থেকে স্নাইপার শট এসে তাকে, মানে আমি ছিলাম এই জায়গায়, আমার পাশেই 5-6 মিটার পাশেই একবারে টকবক করে মাথায় হেডশট করে
মানে যেই আসে সেই হেডশট, 3 জন সাথে সাথেই একবার মাথা যখন হেডশট করে সাথে সাথেই হচ্ছে মাথায় একবার রক্ত মজক পরে সহ সামনাসামনি বের হয়ে যায়। ওই সিনগুলো আমরা যখন দেখছি তখন আসলে নিজেকে আর পিছন দিকে ফেরার কোনো অপশনই ছিল না। ওই জায়গায় ছিল হয় বিপ্লব না হচ্ছে এই জায়গায় জীবন দেওয়া। মানে তখন আমাদের পালানোর কেউই পালায়নি, যারাই দেখছিল যে সামনে পড়ে গেছে কয়েকজনে হচ্ছে হসপিটালে নিয়ে গেছে, আমরা আবার আন্দোলনে গেছি, আমরা আবার সামনে যাওয়ার চেষ্টা করেছি। ওই প্রেক্ষাপটে যখনই দেখছি যে ওই দিক দিয়ে আবার আমাদের তখন শুনলাম যে সেনাবাহিনীরা ভাষণ দিবে, আবার শুনলাম যে আমাদের শাহবাগে নাকি অনেকে দখল নিয়েছে, তখন আমরা ওই দিকে আসিফ মাহমুদ ভাই সহ চাঙ্কারফল ওই পাশেও তারা ওই RTVতে একটা নিউজ করলো, তারা শুয়ে তারপরে বসে টার্গেট করে আমাদের মারছিল। তো ওই প্রেক্ষাপটে যখন আমরা দেখছি, এই প্রেক্ষাপট আসলে জীবনেও বলবো না। জুলাই বিপ্লবের পরবর্তীতে আমি বললাম আমাদের ছাত্রলীগের মদতদাতা প্রফেসর, উনি হচ্ছে ওনার নির্দেশনাতে ওনার মদতেই আসলে উপরে পাথর এবং ইয়েগুলো তোলা হয়েছে। তো আমি নেতৃত্ব দিয়ে যখন আমরা কয়েকজনে প্রফেসরের পদত্যাগের দাবি করি, এই বিষয়টা আসলে ওনাদের কানে যায় ছাত্রলীগের। তো ওরাই মূলত আমাকে আগে থেকেই তো টার্গেট করাই ছিল। পরবর্তীতে আমাকে বাংলা কলেজের পাশেই হচ্ছে নতুন বাজারের মোড়ে একটা মোড় আছে, ওই জায়গায় পাওয়ার পরে আমাকে প্রায় 30-35 জন সহ আমার সাথে আরও 5 জন ছিল, তাদেরকেও মারছে, আমাকে খুব বাজেভাবে মারছে। একবার আমার হাঁটু চেঁচাইছে, মারার পর আমি যখন অজ্ঞান হয়ে যাই, মানে অচেতন হওয়া অবস্থায়, তখন আবার আমাকে চেঁচাই ভিতরে নিয়ে গেছে, হয়তো ওই জায়গায় আবার মারার জন্য। কিন্তু যখন একটা পর্যায়ে দেখছে যে আমার আসলে মরে যাব, বমি আসতেছিল, তখন যখন দেখছে যে আমি আসলে মরে যাব, পাশে একজন মুরব্বী বলছে ও মরে গেলে হলো পরে আবার অন্য ঝামেলা হয়ে যাবে, পুলিশ কেস অথবা বড় ঝামেলা হয়ে যেতে পারে। পরে ওরা আমাকে বলছে যে রিক্সা একটা দিয়ে কয়েকজনে তুলে নিয়ে আমাকে হসপিটালাইজ করছে আর কি। ওই ঘটনা আমার জীবনে আসলে প্রথম। আর যদি 10% অথবা 15% এরকম কিছু আমার উপর আঘাত আসতো, তাহলে হচ্ছে আমি হয়তো আজকের এই দিনটা দেখতে পারতাম না, সুন্দর এই দিনটা দেখতে পারতাম না। সব জায়গাতেই, সারা দেশে সব জায়গাতেই হামলা হয়েছে, কিন্তু মহাখালীর ঘটনা অনেক ভিন্ন রকম এবং আরও বেশি ট্র্যাজেডিক ছিল। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এছাড়াও হচ্ছে এদিকে সেতু ভবন, সম্পূর্ণটা মিলিয়ে আন্দোলনকারীরা এবং এখানে আরও কিছু যারা ছিল অতি উৎসাহী বা অতি উগ্র যারা ছিল, তারাও কিন্তু সেখানে প্রথমে এটা আন্দোলনই তার গতিপথ নির্ধারণ করেছে, কিন্তু আন্দোলন কিন্তু প্রথমে কোটার বিরুদ্ধে ছিল, কিন্তু এই আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ একটা আন্দোলনই ছিল, এভাবে চলমান ছিল। কিন্তু যখন দেখা গেল যে শিক্ষার্থীদেরকে রাজাকার ট্যাগ দেয়া হচ্ছে, তখন এই শিক্ষার্থীরা এক ধরনের বিদ্রোহ শুরু করলো এবং তারপর থেকেই এই যে 15 তারিখে আমরা হামলা শিকার হয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা রাজু ভাস্কর্যে প্রোগ্রাম করি, সেখানে হাসনাত ভাই, সার্জিস ভাই সহ আসিফ ভাই, নাহিদ ভাই ওনারা ছিলেন। তো সেই দিনেই মূলত হামলা শুরু হয়, আর সেখান থেকেই পরবর্তীতে আন্দোলনের গতি আন্দোলনেই নির্ধারণ করে এবং দেখা যায় যে আমরা হামলা শিকার হয়ে আমাদের বোনরা রক্তাক্ত হয়, হসপিটালে তাদেরকে রেস্কিউ করে, তাদেরকেও চিকিৎসার ব্যবস্থা, আমরাই তাদেরকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই চিকিৎসার জন্য। এই যাবতীয় ঘটনাগুলো 15 তারিখে ঘটে এবং তারপর 16 তারিখে আমাদের আবু সাইদ ভাই তিনি মারা গেলেন রংপুরে। তারপর থেকেই আসলে এই যে ফ্যাসিস্টের যে শাসন ব্যবস্থা বা স্বৈরাচারী ব্যবস্থা, এটা তো জনতার মনে একটা বিক্ষুব্ধ মনস্তাত্ত্বিক যে বিপ্লবটা তাদের, সেটা কিন্তু 18 থেকেই সংগঠিত হয়ে আসছিল এবং সেই বিপ্লবটাই বাস্তবে রূপ নেয় এবং ছাত্রর পাশাপাশি জনতাও তখন মাঠে নেমে আসে, সুশীল সমাজ কথা বলে, সাংবাদিক আপনারা যারা ছিলেন আপনারাও সেই সহযোগিতাগুলো আমাদেরকে করতে পেরেছেন জন্যই এই আন্দোলনের গতিটা পরিবর্তন হয়ে যায় এবং আন্দোলনই তার গতি ঠিক করে নেয়। আমরা প্রথমেই যখন 18-র পরিপত্র বাতিল করে 5 জুন, এরপরেই প্রতিক্রিয়া হিসাবে আমরা রাজু ভাস্কর্যে তিতুমির থেকে আমি আন্দোলনে এখানে বিক্ষোভ কর্মসূচিতে ছিলাম। এরপরে 9 জুন আমরা ঢাকা কলেজ এবং তিতুমির কলেজ, বদরুন্নিসা কলেজ সহ 7 কলেজের ব্যানারে আমরা নীলক্ষেত মোড়ে একটা বিক্ষোভ কর্মসূচি করেছিলাম। সেখান থেকে আমরা নেতৃত্বে ছিলাম, তিতুমির কলেজ থেকে আমরা বেশ কয়েকজন। তো এভাবেই আসলে আন্দোলনের শুরুর দিকে আমরা প্রথমেই শুরু করেছিলাম, যখন আসলে মানুষের ধারণা ছিল না যে আসলে কোটা সংস্কার আন্দোলন এই গণ অভ্যুত্থানে পরিণত হবে। এরপর আমরা 1 জুলাই থেকে যখন আন্দোলন ভিন্ন খাতে মোড় নেয়, যখন সেটা বড় আকার ধারণ করে, তখন থেকে আমরা তিতুমির থেকে আমরা আন্দোলনে শরিক হতে থাকি।
এবং 6 জুলাই থেকে আমরা আমাদের তিতুমির কলেজের ব্যানারে আন্দোলনগুলো করতে শুরু করি। 8 জুলাই আমরা ফার্মগেট ব্লক করি বাংলা ব্লকেডের কর্মসূচির অংশ হিসাবে। এরপর সেখানে আমরা ছাত্রলীগের বাধার সম্মুখীন হই এবং আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হয়ে থাকে। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেনের হলের সাহায্যে ফার্মগেট ব্লকেড কর্মসূচি আমরা সফল করি। 10 জুলাই আমরা তিতুমিরের বিগত 15-16 বছরের ইতিহাসে মহাখালী ব্লকেড করি এবং ইতিহাসে আমরা একটা স্থান করে নিই। সেই ব্লকেটে মানে সাধারণ ছাত্র জনতা এত বিপুল উৎসাহে ওইটাতে আসলে সফল করে ওই কর্মসূচিটা, যেটা আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই যে আমরা করতে পেরেছি। এরপরে ক্রমাগতভাবে কর্মসূচিগুলো চলতে থাকে। 18 এবং 19 জুলাই যেটা হয় যে গণহত্যা চালানো হয় আমাদের উপরে, তখন থেকে আসলে আমরা 18, 19, 20, 21 ওই টাইমটাতে আমরা কর্মসূচিগুলো করেছি বিচ্ছিন্নভাবে এবং আমরা মহাখালী কেন্দ্রিক করেছি, আর যারা অন্যান্য জায়গায় তিতুমির থেকে তারাও করেছে, কিন্তু আমরা একত্রিত হতে পারি নাই, কারণ তখন আমাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। আমাদের তিতুমির কলেজের শহীদ মামুন সেও এই হামলায় নিহত হয়েছিল পুলিশ ছাত্রলীগের সাথে সংঘর্ষে। এরপর যখন আবার নতুন করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যখন আবার মাঠে নামে, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এবং আমাদের ব্যানারে কর্মসূচিগুলো করতে থাকি। এবং 3 আগস্ট যখন এক দফার কর্মসূচি ঘোষণা করা হয় যে শেখ হাসিনার পদত্যাগ, তখন সেটাতে আমাদের পূর্ণ সমর্থন ছিল এবং আমরা সেই সমর্থন অনুযায়ী এক দফার দাবি আদায়ের লক্ষ্যেই পরবর্তীতে আন্দোলনগুলো করে যাই এবং 5 আগস্ট আমরা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মাধ্যমে আমরা এই গণঅভ্যুত্থান সফল। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। করিম এ খান নামটা অনেকেই হয়তো আমি হঠাৎ করে বলছি চিনতে পারছেন না, বাট ওনার বাকি পরিচয়টা দিলে সবাই নির্বাক মানে চিনে ফেলবেন। ওনাই হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেখানে মামলা হয়, যেখানে এটা নিয়ে যারা প্রসিডিং করে তিনি, তো তার নাম হঠাৎ করে কেন আসতো? তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রসিডিং করে তাহলে কিন্তু শেখ হাসিনার জন্য খুবই খারাপ দিন আসছে। শুধু শেখ হাসিনা না, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, যারাই ছিলেন দায়িত্বশীল, অনেকের কপালে কিন্তু দুর্গতি শুরু হতে যাচ্ছে। পাশাপাশি যারা যেসব দেশগুলোতে আশ্রয় নিয়েছেন সেই দেশগুলো তাদের পুলিশের মাধ্যমে বা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিতে বাধ্য, এমনকি তারা সাজার মধ্যে আসতে হবে। এবার যেই সাজা হয়, হঠাৎ করে কেন এই বক্তব্য আসছে? আপনারা জানেন যে জাতিসংঘে যে সাধারণ অধিবেশন ছিল, পাশাপাশি আপনার যে প্রোগ্রামগুলো ছিল, সেখানে জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে বা আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে আপনার জাতির সামনে না সারা পৃথিবীর সামনে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই ভাষণের পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি প্রধান কৌশলী আছেন করিম এ খান, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সাইড বৈঠকে বসছিলেন। সেখানে তিনি পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূসকে যে বাংলাদেশ যদি চায় তাহলে আইসিসিতেও অভিযোগ করতে পারে এই গণহত্যার ইস্যুতে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আপনার করিম এ খান এবং ডক্টর ইউনূসের একটা বৈঠক হয়েছিল। সেখান থেকেই আপনার আইসিসির প্রধান কৌশলী তিনি এই কি বলা হয় যে আপনার পরামর্শ দিয়েছেন। এ সময় করিম এ খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এ নিয়ে করিম এ খান প্রধান উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশকে অবশ্যই হ্যাগ ভিত্তিক আপনার আদালতে অভিযোগ দায়ের করতে হবে। আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়। করিম এ খান বলছেন এই বছরের শেষ দিকে তিনি বাংলাদেশে সফরও করবেন। তো শেষ তো চলে আসছে,
আর রোহিঙ্গা সংকট নিরসনে গতি আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি প্রশংসা করেছেন, আরো নানান বক্তব্য আসছে। তো এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রায় 1000-এর কাছাকাছি, সম্ভবত সংখ্যাটা 800+ তিনি মেনশন করেছেন যে মানুষ নিহত হয়েছে। ইভেন কিভাবে নিহত হয়েছে, আবু সাঈদদের মৃত্যুর ঘটনা, পুলিশের ভূমিকা, এবং কি ক্ষমতাকে পুঁজি করে শেখ হাসিনার বিভিন্ন অর্ডার বা মন্ত্রীদের নানান কর্মকাণ্ড, সাবেক পুলিশের আইজিপি বা রানিং যিনি ছিলেন, মানে সকল কিছু এখানে কিন্তু এ টু জেড তিনি একটা বক্তব্যে ফুটিয়ে তুলেছেন। আর এই তার বক্তব্যে ফুটানো তোলার পরে সম্ভবত করিমে খান যিনি আইসিসির প্রধান কৌশলী আছেন, তিনি ডক্টর ইউনূসের সাথে সাইড বৈঠক করেছেন। আবার ডক্টর ইউনূস নিজেও আগ্রহ প্রকাশ করে সাইড বৈঠক করেছেন যে কেমনে আসলে মামলা করা যায় আর এটা নিয়ে প্রসিডিং কি হইতে পারে। তো সকল কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই গতি, এটা মাঝে মাঝে রহস্যজনক মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে তিনি শেখ হাসিনার প্রতি কিছুটা উদারপন্থী, বড় দলগুলোর সাথে ঝামেলায় পড়তে চান না। আবার মনে হয় যে না, তিনি আসলে খুবই কঠিন একটা শাস্তি আসলে শেখ হাসিনাকে দিতে চাচ্ছেন। এবার সেটা নিজে না, আন্তর্জাতিকভাবে বিশ্ব শক্তির সামনে যেন কোন রকম মিত্র সহযোগিতা না পায়। কারণ একজন গণহত্যাকারী হিসাবে যদি প্রমাণিত হয়ে যায় বা সামহাও সেখানে এটা প্রসিডিং হয়ে যায়, তখন আসলে অনেক দেশ কিন্তু আর তাকে আশ্রয় দিবে না বা তাকে ইন্টারন্যাশনালি আপনার গ্রেপ্তার করা হবে। আর যেই দেশেই গ্রেপ্তার করা হোক তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আবার এই ধরনের বক্তব্য কিন্তু ডক্টর ইউনূস দিয়েছেন। তো আসলে কি হতে যাচ্ছে, আবার আমাদের বাংলাদেশেও আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালের যে অ্যাক্টিভিটি সেটাকে আবারও পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া চলছে, বিচারক নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানেও আপনার এই মামলা চলমান হবে। অলরেডি কয়েকটা মামলা দায়ের হয়েছে। আবার সেখানে যদি প্রমাণিত হয় গণহত্যার সাথে কানেক্টেড, তো প্রমাণিত তো হবেই, এখানে তো না হওয়ার কোনো কারণ নাই। কারণ যেই শক্তিটা, যে ফোর্সটা টোটালি শেখ হাসিনার বিরোধী শক্তি এখানে আছে, আওয়ামী লীগের বিরোধী শক্তি আছে, আবার প্রত্যেকটা ঘটনার সাক্ষী আছে, রাজসাক্ষী আছে, আউইটনেস আছে। এখন এগুলোর থেকে যদি রায় হয়ে যায় তাহলে আওয়ামী লীগ 10 বছরের জন্য রাজনীতিও কিন্তু হারাবে। তা আসলে কোথায় কি চলে না চলে সেটাও বোঝা কষ্টকর, সময় বলে দেবে। তবে আওয়ামী লীগের জন্য কিছুটা দুঃসময় সামনে আসতেই যাচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যার সঙ্গে আলোচনা করেছেন তিনি হচ্ছেন নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির প্রধান কৌশলী করিম খানের সঙ্গে। এই বৈঠকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের যে গণহত্যা সংঘটিত হয়েছে জুলাই এবং আগস্ট মাসে, সেই হত্যার বিচার সরকার চায় যে এটি আন্তর্জাতিক আদালতে সম্পন্ন হোক, এবং আন্তর্জাতিক আদালতে যদি হয় তাহলে তার সঙ্গে যারা জড়িত বিগত সরকারের আমলে তাদেরকে ওই মুখোমুখি হইতে হবে হেগে। এটা দরকার এই কারণে যে এর ফলে বাংলাদেশের এই যে গণহত্যা এটা যে সংঘটিত হয়েছে শেখ হাসিনার শাসনামলে, এটা প্রতিষ্ঠিত হবে, বিচার হবে, এবং এই বিচারটা যদি হয় আন্তর্জাতিকভাবে বুঝতে পারবে যে শেখ হাসিনার শাসনামল কত নিষ্ঠুর ছিল, কত স্বৈরতান্ত্রিক ছিল, এবং এর থেকে যাতে সারা বিশ্ব একটা শিক্ষা নেয় বিচারের মধ্য দিয়ে। এবং এই ধরনের শাসন ব্যবস্থার যদি কেউ করে তাহলে তারা যাতে আর সাহসী না হয়, এই কারণে তার একটা সুবিচার দরকার, দৃষ্টান্ত দরকার। সেই দৃষ্টান্তের জন্য এটি খুব জরুরি। যেটা দেখেন ডক্টর ইউনূস জাতিসংঘে গিয়ে কিন্তু বলেননি, এবং তার প্রধান যে প্রসিকিউটর তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবরে বলা হচ্ছে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়। তাতে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে যে গণহত্যা ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। তার মানে হচ্ছে যে এই আলোচনার অর্থ হলো যে বাংলাদেশের
সংগঠিত এই গণহত্যাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা মানে পৌঁছাবে বা নিয়ে যাওয়া হবে, এবং তার পদ্ধতিটা কি, উপায় কি, সে নিয়ে আলোচনা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে কেন বিশ্বের বহু দেশের ইতিহাসে এই ধরনের নারকীয় ঘটনা ঘটেনি। বলা হয় যে 69 পর্যন্ত যে গণঅভ্যুত্থান হয়েছে এবং বিভিন্ন আন্দোলন হয়েছে, সেখানে 36 জন ভাষার আন্দোলন অর্থাৎ ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে 12 জন। এই ছিল পাকিস্তান আমলে এই অঞ্চলের আন্দোলনের পরিণামে মৃত্যুর ঘটনা। কিন্তু এক শেখ হাসিনার আমলে শুধু জুলাই আগস্টে মারা গেছে প্রায় 1000 এবং 2 থেকে 3000 আহত হয়েছে। আর 15টা বছরের যদি ধরা হয় তাহলে তো অসংখ্য। সেটা বাদ দিয়েও অন্তত এই সাম্প্রতিক সময়ে যে নিরাপত্তার বাহিনীর হাতে মারা গেছে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা সরকার প্রধানের নির্দেশে, এটি অকল্পনীয় ব্যাপার। এর এত বড় একটি গণহত্যার বিচার দেশীয় ভাবে যদি সংগঠিত হয়, অনেকে আঙুল তুলতে পারেন যে এটা মানে বিচার সঠিক হয়নি, একতরফা হয়েছে, এটা সঠিক না, এটা নির্ভুল বিচার হয়নি, অনেক প্রশ্ন উঠতে পারে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে হেগে যদি এই নেদারল্যান্ডসের হেগে যদি এই অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচারটি হয়, তাহলে এটি নিয়ে কিন্তু সারা বিশ্ব তার চোখ থাকবে এবং এই বিচারের নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। তো অন্তর্বর্তী সরকারের চেষ্টা যে এই বিচারটাকে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ যেটি হেগে আছে সেখানে যাতে অনুষ্ঠিত হয়, এবং এটা যদি হয় এটা একটা বিশাল একটা সাফল্য এবং ন্যায় বিচার নিশ্চিত হবে, এবং একই সঙ্গে স্বৈরশাসকদের মুখোশ সঠিকভাবে বিশ্বের দরবারে উন্মোচিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।